बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। দোসাইদ এক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর অর্থনীতি শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের অর্থনীতির প্রথম পত্র পড়াবো। তোমাদের অর্থনীতির প্রথম পত্র বই সম্পূর্ণটা সিলেবাস শেষ করিয়েছি, তবে ফার্স্ট ইয়ারে তখন প্রথম পড়িয়েছিলাম বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা পড়িয়েছিলাম। এই চ্যাপ্টার থেকে আবার প্রথম থেকে শুরু করবো, রিপিট করব। এখানে যেগুলো কঠিন একটু ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব, তারপর সৃজনশীল প্র্যাকটিস করাবো আমি। যেমন এখানে মুদ্রার কার্যাবলী, এখানে বাণিজ্যিক কার্যাবলী আছে, মুদ্রার মনস্তাত্ত্বিক কার্যাবলী, এগুলো রিপিট করবো না, যেগুলো একটু কঠিন। যেমন এখানে অর্থের মূল্য, ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব, ফিশারি ভাষ্য, এগুলো একটু কঠিন। মুদ্রার মূল্য, এগুলো আলোচনা করব। মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা চ্যাপ্টারে অর্থের মূল্য কাকে বলে, ভ্যালু অফ মানি, এগুলো রিপিট করছি। মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা চ্যাপ্টার, দশম অধ্যায়, মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা। ভ্যালু অফ মানি বা অর্থের মূল্য কাকে বলে, অর্থের মূল্য। ভ্যালু অফ মানি, মানি, মানি। দেখো, ভ্যালু অফ মানি বা অর্থের মূল্য। অর্থের নিজস্ব কোনো মূল্য নেই। অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ অর্থের নিজস্ব কোনো মূল্য না থাকলেও এর মাধ্যমে দ্রব্য ও সেবাকর্মের দাম প্রকাশ পায়। তাই আমরা বলতে পারি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবাকর্ম ক্রয় করা যায় তাকে অর্থের ক্রয় ক্ষমতা বলা হয়। যেমন ধরো, একটা উদাহরণ দেই, যদি 1 কেজি পেঁয়াজের মূল্য যদি 60 টাকা বা 60 টাকা হয়, তাহলে আমরা বলবো অর্থের মূল্য কত, 1 কেজি পেঁয়াজের মূল্যের সমান। বিভিন্ন অর্থনীতিবিদ অর্থের মূল্য সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রকাশ করেন। D.H. রবার্টসন বলেন, এক একক অর্থের বিনিময়ে সাধারণভাবে যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলা হয়। অধ্যাপক J.L. হেনসেনের মতে অর্থ যা ক্রয় করে তাই অর্থের মূল্য। অধ্যাপক ফিশার তার বিনিময় সমীকরণে দেখান যে অন্যান্য অবস্থায় স্থির থাকলে দ্রব্যের দামের সঙ্গে অর্থের মূল্যের সম্পর্ক হবে বিপরীত, অর্থাৎ অন্যান্য অবস্থায় স্থির থেকে দ্রব্যের দামের সাথে অর্থের মূল্যের সম্পর্ক হবে বিপরীত। অর্থাৎ তিনি বলেছেন যে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দ্রব্যের দাম স্তর বা দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে, কিন্তু অর্থের মূল্য হবে অর্ধেক। যেমন গত বছর 2019 সালে প্রথম 1 কেজি পেঁয়াজের মূল্য ছিল 60 টাকা। তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে ভালো বুঝবে। যেমন 1 কেজি পেঁয়াজের মূল্য ছিল প্রথমে 60 টাকা ছিল, 60 টাকা। তারপর যখন মূল্য 1 কেজি পেঁয়াজের মূল্য হঠাৎ বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হলো, 120 টাকা হলো। তাহলে 120 টাকা যদি 1 কেজি পেঁয়াজের মূল্য দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ হলো, এখানে মনে করো 1 কেজি পেঁয়াজের মূল্য দ্বিগুণ হয়, যদি দ্বিগুণ হলে, এখন এখানে খেয়াল করো, দাম অর্থাৎ পি ইকুয়াল টু হচ্ছে প্রাইস লেভেল বা দাম স্তর, পিতে এখানে, আর দ্বিতীয় হলো 120 দাম প্রাইস লেভেল। এখন বলা হয়েছে অর্থের মূল্য, দ্রব্যের পরিমাণ, অর্থের মূল্য বা দ্বিগুণ, অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দ্রব্যের দামও দ্বিগুণ হয়, অর্থাৎ দাম স্তর। এখানে দেখো, খেয়াল করো, 1 কেজি পেঁয়াজের মূল্য প্রথম ছিল 60 টাকা, তারপর আবার মূল্য বৃদ্ধি পেয়ে যখন 1 কেজি পেঁয়াজ দ্বিগুণ হলে 120 টাকা হলো, তখন দেখা গেল যে অর্থাৎ আমরা এই 1 কেজি পেঁয়াজ যখন 60 টাকায় পেয়েছি, যখন 60 টাকা মূল্য ছিল, তখন এই 120 টাকা দিয়ে 2 কেজি পেঁয়াজ পাওয়া যেত, কিন্তু পেঁয়াজের দাম বা মূল্য দ্বিগুণ হওয়ার কারণে আমরা 1 কেজি পেঁয়াজ পাচ্ছি 120 টাকা বা 120 টাকা বিনিময়ে। তাহলে এখানে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর বা প্রাইস লেভেলও দ্বিগুণ হয়, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে
অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয়, দামের স্তর বা প্রাইস লেভেলও দ্বিগুণ হবে, কিন্তু অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা অর্ধেক হবে বা হ্রাস। এখানে অর্থের খেয়াল করে, এখানে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য দ্বিগুণ হবে, অর্থাৎ এখানে অর্থের পরিমাণ কত, আগে দামের স্তর বা প্রাইস লেভেল দাম মূল্য ছিল 60 টাকা, এখন দাম বৃদ্ধি পেয়ে যখন 1 কেজি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে যখন 120 টাকা হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থের পরিমাণও দ্বিগুণ হয়েছে, 60 থেকে 120 বা 120 টাকা, এবং দ্রব্যের মূল্য এখানে 60 থেকে 120 অর্থাৎ দ্বিগুণ হয়েছে। অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দ্রব্যের মূল্য বা দামের স্তরও দ্বিগুণ হবে, কিন্তু অর্থের মূল্য হবে অর্ধেক। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যখন 1 কেজি পেঁয়াজের মূল্য 60 টাকা ছিল, তখন 120 টাকার বিনিময়ে 2 কেজি পেঁয়াজ পাওয়া যেত, এখন 120 টাকার বিনিময়ে 1 কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা আগেই বলেছি যে অর্থের নিজস্ব কোনো মূল্য নেই, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যতটুকু দ্রব্য ক্রয় করা যায় তাকেই বলা হয় অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা। তাহলে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দামের স্তর বা দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে, এবং অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য অর্ধেক হবে। আবার খেয়াল করো, অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দামের স্তর দ্বিগুণ হবে, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হবে। সূত্র আছে, অর্থের মূল্যের সূত্র সাহায্যে প্রকাশ করা যায়, যেমন অর্থের মূল্য ইজ ইকুয়াল টু 1/VM, বা অর্থের মূল্যের সূত্র, অর্থের মূল্য ইজ ইকুয়াল টু অর্থের মূল্য বা VM ইকুয়াল টু 1 বাই দামের স্তর লিখতে পারো, বা P লিখতে পারো, এখানে 1 বাই দামের স্তর, আর যদি আমরা ইংলিশে লিখি তাহলে লিখব 1/P, অর্থাৎ প্রাইস লেভেল বা 1/P। অর্থাৎ এখানে অর্থের মূল্য আমরা কীভাবে ভাগ করব, এই দামের স্তর বা দ্রব্যমূল্য দিয়ে আমরা কতটুকু কিনলাম 1 কেজি, ওটাকে ভাগ করব। যেমন এখানে বা VM ইজ ইকুয়াল টু আমরা 1/P লিখতে পারি, VM ইজ ইকুয়াল টু অর্থাৎ ভ্যালু অফ মানি ইজ ইকুয়াল টু 1/P, অর্থাৎ 1 কেজি পেঁয়াজের দাম আমরা লিখেছিলাম এখানে, অর্থাৎ এখানে কত হবে, 1 কেজি পেঁয়াজের দাম ধরেছিলাম প্রথম 60, তাহলে আমরা লিখব 1/60 টাকা, তারপর দ্বিতীয়বারে কত 1/2। তাহলে এখন দেখো এখানে অর্থের পরিমাণ দ্বিগুণ হয়েছে, দ্রব্যের মূল্য দ্বিগুণ হয়েছে, কিন্তু ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস পেয়েছে, কিন্তু এখানে অর্ধেক হয়েছে। অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দামের স্তর দ্বিগুণ হবে, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হবে। অর্থাৎ অর্থের মূল্যের সাথে দ্রব্যের দামের সম্পর্ক বিপরীত। অর্থাৎ দ্রব্যের দামের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। খেয়াল করো, এখানে অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক, অর্থাৎ দামের সাথে দ্রব্যের দামের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা বিপরীত। দ্রব্যের দাম এখানে কত ছিল, 60 টাকা ছিল, কিন্তু দ্রব্যের দাম অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে গেল, অর্থের মূল্য তখন অর্ধেক হয়ে গেল। অর্থাৎ আমরা 60 টাকা দিয়ে আমরা 1 কেজি পেঁয়াজ পেতাম যখন মূল্য ছিল 60 টাকা, কিন্তু যখন দ্রব্যের দাম বেড়ে গেল, অর্থাৎ 120 টাকা হলো, তখন অর্থের ক্রয় ক্ষমতা এখানে হ্রাস পেয়েছে। অর্থাৎ 120 টাকা আমরা 1 কেজি পেঁয়াজ পাচ্ছি, অর্থাৎ অর্থের মূল্য এখানে হ্রাস পেয়েছে। তাই বলা হয়েছে দ্রব্যের দামের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত, অর্থাৎ দ্রব্যের দামের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা বিপরীত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই জন্য অর্থের মূল্যের সাথে যেহেতু দামের স্তরের সম্পর্ক বিপরীত, তাই রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে। এবার রেখাটি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। লম্বক্ষে VM বা ভ্যালু অফ মানি অর্থের মূল্য দেখানো হয়েছে। লম্বক্ষে অর্থের মূল্য এবং ভূমি অক্ষে দামস্তর বা প্রাইস লেভেল দেখানো হয়েছে।
অর্থের মূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক বিপরীত। এখানে পিতে হচ্ছে প্রাইস লেভেল বা দাম স্তর, এটা হচ্ছে মূল বিন্দু 0 বা ও। এখানে দাম স্তর অর্থের মূল্যের সম্পর্ক দেখানো হয়েছে চিত্র 10.1 চিত্রে দাম স্তর ও অর্থের মূল্যের সম্পর্ক দেখানো হয়েছে। দাম স্তর ও অর্থের মূল্যের সম্পর্ক, মূল্যের সম্পর্ক। P1 আর P2 দেখো এখানে লম্বককে ভিএম অর্থাৎ ভ্যালু অফ মানি, লম্বককে লিখেছি ভিএম বা ভ্যালু অফ মানি বাংলা অর্থের মূল্য, এবং ভূমি অক্ষে পিতে ওপি বা ভূমি অক্ষে দাম স্তর বা প্রাইস লেভেল দেখানো হয়েছে, প্রাইস লেভেল। আর এই ভিএম ইজ ইকুয়াল টু জি অফ পি, অর্থাৎ এখানে জিতে ফাংশন বা অপেক্ষক বা নির্ভরশীলতার চিহ্ন দেখানো হয়েছে, অর্থাৎ অর্থের মূল্য কিসের উপর নির্ভরশীল, দাম স্তরের উপর নির্ভরশীল। এখানে জি ডট পি লেস দেন 0 দেখানো হয়েছে, অর্থাৎ এখানে অন্তর্কলনের সাহায্যে দেখানো হয়েছে দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত, অর্থাৎ দাম স্তর যদি বৃদ্ধি, দাম স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক, অর্থাৎ এখানে বলা হয়েছে যে লম্বককে দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়, অর্থাৎ দাম স্তর যদি বৃদ্ধি পায় অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। যেমন দ্রব্যের মূল্য যখন VM1 তখন দ্রব্যের মূল্য যখন অর্থের মূল্য যখন VM1, এখানে লম্বককে যদি অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা নির্দেশ করা হয়েছে, অর্থের মূল্য যখন VM1 তখন দাম স্তর বা প্রাইস লেভেল OP1। এখন উদাহরণ দিয়েছিলাম 60 টাকা, ধরো মনে করো এই OP1 সমান হলো 60 টাকা, OP1 সমান, আর P2 হলো 120 টাকা দেখিয়েছিলাম পেঁয়াজের দাম, গাণিতিক সংখ্যার সাথে বুঝালাম। এখন দেখো এখানে অর্থের মূল্য VM1 লম্বক চিত্র থেকে বোঝা যায় দাম স্তর বৃদ্ধি পেয়ে OP1 থেকে যদি বৃদ্ধি পেয়ে এই দাম স্তর যখন OP1 থেকে যদি যখন OP1 দাম স্তর তখন অর্থের মূল্য ছিল VM1, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা এখানে বেশি ছিল, অর্থাৎ দ্রব্যের মূল্য কম থাকাতে এখন দ্রব্যের দাম স্তর যখন OP1 থেকে বৃদ্ধি পেয়ে OP2 হলো, OP1 থেকে বৃদ্ধি পেয়ে OP2 হলো, দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায় বা অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। অর্থের মূল্য তাহলে VM1 থেকে হ্রাস পেয়ে VM2 তে, অর্থাৎ ক্রয় ক্ষমতা এখানে হ্রাস পেয়েছে। আমরা এখানে দেখিয়েছি P1 সমান 60 টাকা, অর্থাৎ 60 টাকা দিয়ে 1 কেজি পেঁয়াজ পাওয়া গিয়েছিল। এখন দাম স্তর যদি অর্থাৎ দ্রব্যমূল্য যদি P1 থেকে OP1 থেকে বৃদ্ধি পেয়ে OP2 হয়, অর্থাৎ 120 টাকা হয়, তাহলে দেখা যায় অর্থের ক্রয় ক্ষমতা VM1 থেকে এখানে 1 কেজি পাওয়া যেত সমান, এখানে অর্থের মূল্য হচ্ছে 1 কেজি পেঁয়াজের সমান এখানে 1 কেজি, তাহলে অর্থের মূল্য এখানে হ্রাস পেয়েছে, অর্থাৎ মূল্য সূচক বিন্দু VM1 কে আমরা OP1 বরাবর এখানে সমান্তরাল রেখা টেনে এই রেখার সাথে ছেদ করেছে, এবং OP1 কে লম্বক বরাবর VM1 বরাবর উপর দিকে টেনে আমরা এখানে মিলিত সমন্বয় সূচক বিন্দু দিয়েছি এই বিন্দুতে অর্থের মূল্য ছিল এই এতটুকু পরিমাণ ছিল VM1 পরিমাণ। এখন দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে OP1 থেকে বৃদ্ধি পেয়ে OP2 হয়েছে, অর্থাৎ দামের স্তর বৃদ্ধি পেয়েছে, ডান দিকে সরে গেছে, তখন অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে VM1 থেকে VM2 পর্যন্ত হয়েছে অনেকখানি। দেখো এখানে বি বিন্দুতে সমন্বয় সূচক বিন্দু দেখালাম, অর্থের মূল্য হলো VM2 সমান কত, আমাদের
আবার দামস্তর বৃদ্ধি পেয়ে 120 হয়েছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস পেয়েছে। দামস্তর বৃদ্ধি পেলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। এভাবে দেখা যায় যে 1 কেজি পেঁয়াজের মূল্য দেখিয়েছিলাম 60 টাকা, যখন দেখিয়েছিলাম অর্থাৎ 1 টাকা সমান হবে আমাদের 1/60 ছিল, অর্থাৎ 60 টাকা ছিল আমাদের। এটা ছিল অর্থের 1 কেজি চালের, অর্থাৎ 1 কেজি পেঁয়াজের মূল্যের সমান ছিল আমাদের অর্থের মূল্য। এখানে 1 কেজি পেঁয়াজ সমান ছিল 60 টাকা ছিল বা 60 টাকা ছিল। 1 কেজি পেঁয়াজের সমান ছিল 1 কেজি পেঁয়াজের মূল্যের সমান ছিল এখানে। আর এখানে হয়েছে দ্বিতীয়বারে হয়েছে 1/120, অর্থাৎ এখানে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়াতে অর্থের মূল্য হ্রাস পেয়েছে, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে দামস্তর বৃদ্ধি পেলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। আমরা দেখতে পাচ্ছি এখানে রেখাটি, এই যে এ আর বি বিন্দু যোগ করে VM = G of P বা G.P < 0 পেয়েছি। এখানে দেখতে পাচ্ছি রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ অর্থের মূল্যের সাথে দামস্তরের সম্পর্ক বিপরীত, অর্থাৎ অর্থের মূল্য বৃদ্ধি পেলে দামস্তর হ্রাস পায়, আবার দামস্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়। এখানে দামস্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক প্রকাশ পায়, তাই রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তারপর মুদ্রার মূল্য পরিবর্তন। তারপর আমরা পড়াবো মুদ্রার মূল্য কিভাবে পরিবর্তন হয় সেটা জানবো। যদি কেউ প্রশ্ন বুঝে না থাকো আমাকে টেলিফোন করে জিজ্ঞেস করতে পারো। এবার আসো মুদ্রার মূল্য পরিবর্তন বা চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ মানি। মুদ্রার মূল্যের পরিবর্তন কিভাবে হয় সেটা আলোচনা করব। মুদ্রার মূল্য পরিবর্তন। Change in the value of money. দেখো এখানে দেখো চিত্র আগে এঁকে নেই, তারপর বুঝাবো। এটা জোড়া দিতে হবে না। লম্বকে VM বা ভ্যালু অফ মানি বা অর্থের মূল্য লম্বকে নির্দেশ করা হয়েছে। এখানে ওপি হচ্ছে দাম স্তর বা প্রাইস লেভেল। VM1, VM2, OP1, OP2,
অর্থের মূল্য হ্রাস। দেখো এখানে অর্থের মূল্যের পরিবর্তন চিত্রে নির্দেশ করেছি, অর্থাৎ অর্থের মূল্যটা কিভাবে পরিবর্তন হয় আগে মূল বক্তব্যটা বলি, তারপর চিত্র বুঝাবো। অর্থের মূল্য অর্থের ক্রয় ক্ষমতার উপর নির্ভরশীল, অর্থাৎ অর্থের মূল্য পরিবর্তন বলতে অর্থের ক্রয় ক্ষমতার পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ অর্থের মূল্য কিসের উপর নির্ভরশীল? অর্থের ক্রয় ক্ষমতার উপর নির্ভরশীল। সুতরাং অর্থের মূল্যের পরিবর্তন বলতে অর্থের ক্রয় ক্ষমতার পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বাপেক্ষা বা পূর্বের তুলনায় বেশি দ্রব্য ও সেবা ক্রয় করা যায় তবে আমরা বলবো অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আর বিপরীত অবস্থায় অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের চেয়ে বা পূর্বাপেক্ষা কম দ্রব্য সেবা পাওয়া যায় তবে আমরা বলবো এখানে অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। তাহলে সুতরাং পণ্যদ্রব্যের দাম স্তর পরিবর্তনের সাথে অর্থের ক্রয় ক্ষমতার যে পরিবর্তন হয় তাকে অর্থের মূল্যের পরিবর্তন বলা হয়। আবার খেয়াল করো, অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায় তাকে বলা হয় অর্থের মূল্য। একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের চেয়ে বা পূর্বের তুলনায় অধিক পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করা যায় তবে বোঝা যায় অর্থের মূল্য এখানে বা ক্রয় ক্ষমতা অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পায়। আর বিপরীত অবস্থায় অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের চেয়ে কম পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায় তবে বোঝা যায় অর্থের মূল্য হ্রাস পেয়েছে। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা পূর্বের চেয়ে বেশি দ্রব্য সেবা পাওয়া গেলে অর্থের মূল্য বৃদ্ধি পাবে। আর যদি বিপরীত অবস্থা হয় অর্থাৎ যদি দ্রব্য ও সেবার পরিমাণ কম পাওয়া যায় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে পূর্বের চেয়ে তবে সেই ক্ষেত্রে অর্থের মূল্য হ্রাস পায়। এভাবে সুতরাং পণ্য দ্রব্যের দাম স্তরের পরিবর্তনের সাথে সাথে অর্থের ক্রয় ক্ষমতার যে পরিবর্তন হয় তাকেই অর্থের মূল্যের পরিবর্তন বলা হয়। তাহলে আমরা বলতে পারি সময়ের ব্যবধানে দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে এবং দাম স্তর কমলে অর্থের মূল্য বাড়ে। এই যে বাড়া কমার যে সম্পর্ক এটাই হচ্ছে অর্থের মূল্যের পরিবর্তন। এবার চিত্রের বিশ্লেষণ বোঝাচ্ছি। দেখো চিত্রে লম্ব অক্ষে বা OVM অক্ষে অর্থের মূল্য নির্দেশ করা হয়েছে এবং OP বা ভূমি অক্ষে দাম স্তর নির্দেশ করা হয়েছে। VM ফাংশন অফ P, অর্থাৎ অর্থের মূল্য কিসের উপর নির্ভরশীল? দ্রব্যের দামের উপর বা দামের স্তরের উপর দ্রব্যের মূল্য অর্থের মূল্য নির্ভরশীল। এখানে দেখো অর্থের মূল্য যখন এখানে VM1 তখন দামের স্তর ছিল OP1, অর্থাৎ এখানে অর্থের মূল্য বেশি দ্রব্যের দাম কম। অর্থাৎ এখানে দ্রব্যের দাম আমরা সমান 60, অর্থাৎ 1 কেজি পেঁয়াজের দাম সমান OP1, 60 সমান OP1 দেখেছি গাণিতিকভাবে। তাহলে এখন এই যে 1 কেজি পেঁয়াজের দাম কত? 60 বা OP1 ধরেছি। আর তাহলে অর্থের মূল্য এখানে ক্রয় ক্ষমতা বেশি। এখন 1 কেজি পেঁয়াজের দাম যদি 60 টাকা হয় অর্থের মূল্য কত হবে? 1/60। এটা হচ্ছে আমাদের ভ্যালু অফ মানি বা অর্থের মূল্য। এখন যদি কোনো কারণে দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যদি আর এই সময় অর্থের মূল্য বৃদ্ধি তখন ওই অবস্থাকে বলা হয় মুদ্রার সংকোচন। অর্থাৎ এখানে 1 কেজি পেঁয়াজ কিনতে মাত্র 60 টাকা লাগছে আমাদের, অর্থাৎ বেশি পরিমাণ দ্রব্যের অর্থাৎ অল্প পরিমাণ অর্থের খরচ হচ্ছে বা এখানে দ্রব্যমূল্য কম 60 টাকা, অর্থাৎ এখানে অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখানে মুদ্রার সংকোচন, কম পরিমাণ মুদ্রা সংকোচন, অর্থাৎ এই অর্থের মূল্য যদি বেশি হয় সেই সময় ওই সময়টাকে বলা হয় মুদ্রা সংকোচন। এখন কোনো কারণে যদি অর্থের দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে OP1 থেকে OP2 তে হয়, অর্থাৎ দ্রব্যের দাম যদি বৃদ্ধি পেয়ে OP দেখতে পাচ্ছ আশা করি
OP1 থেকে বৃদ্ধি পেয়ে OP2 হয়, অর্থাৎ OP2 সমান ধরো 120, অর্থাৎ এখানে পেঁয়াজের মূল্য দ্বিগুণ হয়েছে, অর্থাৎ দামের স্তর বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হবে। অর্থাৎ দামের স্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতার অর্ধেক হবে, অর্থের মূল্য হবে অর্ধেক। এখানে দেখো OB1 ও VM2 অর্ধেক এখানে আছে, অর্থাৎ অর্থের মূল্য এখানে হ্রাস পেয়েছে। অর্থের মূল্য যদি হ্রাস পায়, অর্থাৎ সেই পরিস্থিতি হবে মুদ্রাস্ফীতি বলা হয়, ওই পরিস্থিতিকে বলা হয় মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি এখানে লিখে দিলাম। দেখো এখানে তাহলে দ্রব্যের দামের স্তর যদি OP1 থেকে বৃদ্ধি পেয়ে OP2 হয়, তখন অর্থের মূল্য হ্রাস পেয়ে VM1 থেকে VM2 হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থের মূল্য হ্রাস পেয়েছে, দামের স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা হ্রাস পায়। এই পরিস্থিতিকে বলা হয় মুদ্রার সংকোচন, মুদ্রাস্ফীতি। যদি অর্থের মূল্য হ্রাস পায় তখন সেই পরিস্থিতিকে আমরা বলি মুদ্রাস্ফীতি বলি। যেমন আমাদের বাংলাদেশে 2019 সালে পেঁয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছিল। এখন দেখা যাচ্ছে যে এই দামের স্তর OP1 থেকে OP2-তে বাড়লে দ্রব্যমূল্য VM1 থেকে হ্রাস পেয়ে OVM2-তে কমে, অর্থাৎ এই পরিস্থিতির বলা হয় মুদ্রাস্ফীতি। এই সময় মুদ্রাস্ফীতি ঘটে। আবার যদি বিপরীতভাবে চিন্তা করি আমরা, দামের স্তর OP2 থেকে হ্রাস পেয়ে OP1 হয়, তাহলে দেখা যাবে অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা OVM2 থেকে বৃদ্ধি পেয়ে OVM1 হবে, অর্থাৎ এখানে 120-এর পরিবর্তে দ্রব্যমূল্য 160 করে এখানে দ্বিগুণ পেঁয়াজ পাওয়া যাবে 120 টাকা দিয়ে। তাহলে এখানে মুদ্রা সংকোচন হয়েছে, অর্থাৎ অর্থের মূল্য যদি বৃদ্ধি পায় সেই পরিস্থিতিকে বলা হয় মুদ্রা সংকোচন। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। এবার মুদ্রার মূল্যের পরিবর্তনের ফলাফল, অর্থাৎ মুদ্রার মূল্য যদি পরিবর্তন হয় তাহলে কি ফলাফল দেখা যায়, অর্থাৎ এখানে দুটো ফলাফল দেখা যায়, মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের ফলাফল দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি চিত্রে অর্থের মূল্য যখন বৃদ্ধি পায় তখন মুদ্রা সংকোচন হয়, এবং অর্থের মূল্য যখন হ্রাস পায় তখন দেখা যায় যে মুদ্রাস্ফীতি দেখা যায়। এখন এই মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের ফলাফলটা কী দাঁড়ায়? অর্থের মূল্য পরিবর্তনের প্রভাব সমাজের সকল শ্রেণীর লোকের উপর সমানভাবে পড়ে না। একটি দেশের অর্থের মূল্য পরিবর্তনে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন দুটোই সৃষ্টি হয়। দেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি হলে দ্রব্যের দাম স্তর বৃদ্ধি পায় এবং অর্থের মূল্য হ্রাস পায়, এবং মুদ্রা সংকোচনের সময় দেখা যায় যে মন্দার সৃষ্টি করে, ফলে দ্রব্যের দাম স্তর হ্রাস পায়, তখন অর্থের মূল্য বৃদ্ধি পায়। সুতরাং অর্থের মূল্য পরিবর্তনের ফলাফলে দুটো ভাগে ভাগ করা যায়। মুদ্রাস্ফীতির সময় দামস্তর বৃদ্ধি পেলে বা দামস্তর বৃদ্ধি এবং অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা হ্রাসের ফলাফল। উৎপাদনকারী ও ব্যবসায়ী দামস্তর বৃদ্ধি পেলে উৎপাদনকারী ও ব্যবসায়ীরা লাভবান হয়, কারণ দামস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎপাদন খরচ বৃদ্ধি পায় না, ফলে উৎপাদনকারী ও ব্যবসায়ী বিপুল পরিমাণ মুনাফা অর্জন করতে পারে। কিন্তু বিনিয়োগকারী দ্রব্যের দামস্তর বৃদ্ধি পেলে মুনাফা বৃদ্ধি পায় এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয়, তখন বিনিয়োগকারীদের প্রত্যাশা বৃদ্ধি পায় এবং অধিক মুনাফা অর্জনের আশায় অধিক বিনিয়োগ করে তারা লাভবান হয়। কর্মসংস্থানের ক্ষেত্রে দামস্তর বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের প্রত্যাশা বাড়ে। এ কারণে বিনিয়োগকারীরা অধিক বিনিয়োগের মাধ্যমে উৎপাদন ও আয় বৃদ্ধি করে, ফলে কর্মসংস্থান বা নিয়োগ বৃদ্ধি পায়, দেশের বেকারত্ব হ্রাস পায়। ক্রেতা ও ভোগকারী দামস্তর বৃদ্ধি পেলে ক্রেতা ও ভোগকারী, অর্থাৎ দামস্তর বলতে এখানে দ্রব্য মূল্য বোঝাচ্ছে, অর্থাৎ দামস্তর যদি বৃদ্ধি পায় তখন ক্রেতা ও ভোগকারী ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এছাড়া দ্রব্য সামগ্রীর মূল্য হিসেবে, অর্থাৎ সমপরিমাণ অর্থ দ্বারা কম পরিমাণে দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে। যেমন 2019 সালে পেঁয়াজের মূল্য 60 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 120 টাকা, 240 টাকা, 300 টাকা এরকম হয়েছিল পেঁয়াজের মূল্য। তখন দেখা গেছে যে আমরা যারা সীমিত আয়ের ভোক্তা বা সীমিত আয় তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং কিন্তু ক্রেতা ও ভোগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা লাভবান হয়েছে, কারণ তাদের উৎপাদন খরচ তো বৃদ্ধি পায়নি। এবার সঞ্চয়কারীদের কী অবস্থা হয়? দামস্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য কমে যায়, দামস্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমে যায়, ফলে সঞ্চয়কারী ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দ্রব্য সামগ্রীর মূল্য হিসেবে সঞ্চিত অর্থের মূল্য কমে যায়। ঋণদাতা ও ঋণ গ্রহীতা দামস্তর বৃদ্ধির ফলে ঋণ গ্রহীতাদের
ঋণ ভার হ্রাস পায় বলে তারা লাভবান হয়। পক্ষান্তরে দাম স্তর বৃদ্ধির ফলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়, কেননা সে নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা পূর্বাপেক্ষা কম পণ্যদ্রব্য ক্রয় করতে পারে। সীমিত আয়ের লোক দাম স্তর বৃদ্ধি পেলে সীমিত আয়ের লোকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ দাম স্তর বাড়লে একই পরিমাণ মজুরি দ্বারা তারা পূর্বের চেয়ে কম পরিমাণে দ্রব্য সামগ্রী ক্রয় করতে বাধ্য হয়। শ্রমিক শ্রেণী দাম স্তর বৃদ্ধির ফলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়, কারণ দ্রব্য সেবার দাম বাড়লেও তাদের মজুরি বৃদ্ধি পায় আনুপাতিক হারে বৃদ্ধি পায় না, তাই শ্রমিক শ্রেণীও ক্ষতিগ্রস্ত হয় দ্রব্যের দাম স্তর বৃদ্ধি পেলে। কৃষিজীবী দাম স্তর বৃদ্ধির ফলে কৃষিজীবী সম্প্রদায় লাভবান হয়। উৎপাদন ব্যয় মোটামুটিভাবে অপরিবর্তিত থাকলে যদি কৃষিজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় তখন তারা লাভবান হয়। আর করদাতা দাম স্তর বৃদ্ধির ফলে করদাতা পূর্বাপেক্ষা কম দ্রব্য সামগ্রী বিক্রি করে কর পরিশোধ করতে পারে বলে করদাতাও লাভবান হয়। রপ্তানি দাম স্তর বৃদ্ধির ফলে রপ্তানির পরিমাণ কমে যায় এবং আমদানি বেড়ে যায়, ফলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়, দেনা পাওনার ব্যালেন্স দেশের প্রতিকূলে যায়। যেমন গত বছর 2020 সালের আগে যে 19 সালটা গেল, সে 2019 সালে আমাদের দেশে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়াতে সরকারকে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়েছে, তখন আমাদের সে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে গেছে, তখন রপ্তানি হ্রাস পেয়েছে, আমদানি বৃদ্ধি পেয়েছে। এভাবে দেখা যায় রপ্তানির ক্ষেত্রেও দাম স্তর বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতির সময় বৈদেশিক রিজার্ভের পরিমাণ কমে যায়, অর্থাৎ আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের দেনা পাওনার যে ব্যালেন্স সেখানে দেশের প্রতিকূলে যায় এটা। এবার ফটকা কারবারি দাম স্তর বৃদ্ধির ফলে ফটকা কারবারি অস্বাভাবিক মুনাফা অর্জনের সুযোগ সৃষ্টি হয়, তাই এরা লাভবান হয়। রাজনৈতিক ফল মুদ্রাস্ফীতি ফলে পণ্যদ্রব্য এবং সেবার মূল্য বৃদ্ধি পেলে মানুষের জীবনযাত্রার মান ক্রমাগত হ্রাস পায়। দীর্ঘদিন এরূপ মুদ্রাস্ফীতির তীব্রতা বিদ্যমান থাকলে জনপ্রিয় সরকার ও রাষ্ট্রীয় ক্ষমতা হতে বিতাড়িত হয়। সামাজিক ফল দাম স্তর বাড়লে সমাজের ধন বৈষম্য বৃদ্ধি পেয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা যায়, যা সামাজিক বিশৃঙ্খলা ডেকে আনতে পারে। এ সময় কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতির আশ্রয় গ্রহণ করে, তাদের নৈতিকতার অবক্ষয়, সামাজিক শ্রেণীভেদ আরও স্পষ্ট হয়ে ওঠে। অর্থনৈতিক প্রবৃদ্ধি মৃদু মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুততর হওয়ার জন্য সহায়ক। এরূপ দাম বৃদ্ধিতে বিনিয়োগকারীদের প্রত্যাশা বৃদ্ধির কারণে নিয়োগ, উৎপাদন এবং আয় বৃদ্ধি পায়, যার ফলে দাম স্তর হ্রাস পেলে কর্মসংস্থান, উৎপাদন এবং সমাজের আয়ও হ্রাস পায়। আজকে এটুকু থাক। থ্যাঙ্কস অল।